কি কামব্যাক দিবা, তাই না? গত 25 বছরের জীবনে আমরা 50 বছর ধরে চিন্তা করতেছি যে আগামী বছরে এমন একটা কামব্যাক দিব যে বছর শেষে আমার পকেটে থাকবে কোটি কোটি টাকা, হেলিকপ্টার দিয়ে যাতায়াত করব, সবাই স্যার ডাকবে, স্বর্ণাক্ষরে আমার নাম অলরেডি লেখা হয়ে যাবে। কিন্তু প্রসেসটা আসলে এরকম না যে 3 মাস 6 মাসে এই জিনিসটা হয়ে যাচ্ছে, কারণ পুরো জিনিসটা একটা পেশেন্সের গেম। এই যেমন আমরা একটা মিসকনসেপশন হিসেবে ধরে নিতে পারি স্কট ম্যাকটমিনেকে। দেখো, স্কট ম্যাকটমিনেকে নিয়ে আমাদের ওভারভিউটা কি? ওভারভিউ এটাই যে ভাই ইউনাইটেডে থাকতে হি ওয়াজ নট দ্যাট গুড। স্কোয়াডের একটা প্লেয়ার ছিল, স্কোয়াড রোটেট করালে মাঝে মধ্যে ভালো খেলতো, মাঝে মধ্যে ভালো খেলতো না, কোনো কোনো কোচ তাকে চান্স দিছে, কোনো কোনো কোচ তাকে চান্স দেয়নি। কিন্তু নেপোলিতে যাওয়ার পর থেকে সে একটা কাল্ট হিরো হয়ে গেছে। সে যেভাবে স্কুদেতো জিতাইছে, যেভাবে স্কটল্যান্ডকে সে ওয়ার্ল্ড কাপে নিয়ে গেছে, ভাই এখন ওকে ছাড়া কিছু চিন্তাই করা যায় না। হি ইজ দ্যাট গাই যে কিনা অরা ডিফাইন করে, যে কিনা অরাটা তার প্রত্যেক মুভমেন্টের মধ্যে দেখায়। কিন্তু জিনিসটা কি আসলে এরকম যে এক ধাপে হয়ে গেছে, দুই ধাপে হয়ে গেছে, শুধুমাত্র এই ট্রান্সফারটা কাজ করছে? ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। আমরা যদি মেকটমিনিকে নিয়ে একটু ঘাটাঘাটি করতে যাই, মেকটমিনি তার 5 বছর বয়সে সে হচ্ছে গিয়ে আসছে ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে, কারণ একটা স্কলারশিপ পেয়ে আসছে, হুইচ ওয়াজ গুড। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি একাডেমি প্রসপেক্ট হবে, ইউনাইটেডের জন্য খেলবে। কিন্তু পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখতে পারছি সেটা তার জন্য কখনোই স্মুথ ছিল না। 14 থেকে 16 বছর বয়সের মাঝখানে হি ওয়াজ নট আ ডিফেন্সিভ মিডফিল্ডার, হি ওয়াজ নট ইভেন আ মিডফিল্ডার। সে এমন একটা প্লেয়ার ছিল যে কিনা মাঝে মধ্যে স্ট্রাইকার খেলতো, মাঝে মধ্যে হচ্ছে কি নাম্বার 10 একটা অ্যাটাকিং মিডফিল্ডার রোলে খেলতো। কারণ তার সাইজ আমরা এখন যতটুকু দেখি যে ভাই 6 ফুট 4 ইঞ্চির একটা ছেলে, সে আসলে তখন ওরকম ছিল না। 16 বছর বয়সেও হি ওয়াজ অ্যারাউন্ড 5'6", যেটা কিনা ফুটবলের জন্য ওয়াজ নট পারফেক্ট অ্যাট দ্যাট টাইম। আর সে এমন ভালো ফুটবলও খেলতো না যে সে হচ্ছে গিয়ে 5 ফুট 6 ইঞ্চি হওয়ার পরও ইউনাইটেডে থেকে যেতে পারবে, একাডেমিতে সার্ভাইভ করে যেতে পারবে। মাঝখানে অনেকেই বলা শুরু করছে যে সে ফুটবলের জন্য অনেক ছোট। এটা তো একটা বিশাল ডিফিকাল্টি যখন মানুষজন বলবে যে এই ছেলেটা সাইজে ছোট থেকে ফুটবল ক্যারিয়ার অনগোয়িং করতে পারবে না। কিন্তু হি ওয়াজ নট দ্যাট কাইন্ড অফ আ গাই যে কিনা ডেডিকেশন ছাড়া কথা বলতো। হি ওয়াজ ডেডিকেটেড, হি ওয়াজ মোটিভেটেড, অ্যান্ড হি ওয়ান্টেড টু পুট অন এভরিথিং অন দ্য ফিল্ড ফর হিজ টিম। এবং তারপরে আমরা দেখতে পারি একটা ম্যাসিভ ড্রাস্টিক চেঞ্জ 2015 সালের অ্যারাউন্ডে। তার বয়স যখন 16-17 ছিল, সে 12 মাসে 10 ইঞ্চি লম্বা হয়ে গেছে। মানে 1 বছর আগে যেখানে আমরা তাকে দেখতে পারতেছিলাম তার হাইট 5 ফুট 6 ইঞ্চি ছিল, সেখান থেকে সে হঠাৎ করে 6 ফুট 4 হয়ে গেছে 1 বছরের মাথায়। এখন এইটা তো তাহলে একটা বেনিফিশিয়াল প্রসপেক্ট, তাই না? যে সে হঠাৎ করে লম্বা হয়ে গেছে, এখন তো তাহলে সে হচ্ছে গিয়ে ডুয়েলস জিততে পারবে, সে হচ্ছে গিয়ে আরো বেশি ফিজিক্যালিটির সাথে খেলতে পারবে, যে কোনো কোচ স্কাউট তাকে আগেই স্পট করে ফেলবে যে ভাই লম্বা একটা প্লেয়ার পেয়ে গেছি। কিন্তু আসলে প্রবলেমটা না এই জায়গাতেই। 1 বছরের মাথায় যখন কোনো একটা প্লেয়ার এত ড্রাস্টিক চেঞ্জের মাঝখানে যায়, যখন সে হচ্ছে গিয়ে একটা ক্যাম খেলতো, স্ট্রাইকার খেলতো, কারণ তার সিল্কি মুভমেন্ট ছিল, কারণ সে ছোট ছিল, ড্রিবল করতে পারতো, সে ফাঁক দিয়ে বের হইতে পারতো, হঠাৎ করে বড় হয়ে যাওয়াতে ওর গেমের প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেছে। তখন থেকে সে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে, সিডিএম রোলে, নাম্বার 6 নাম্বার 8 পজিশনগুলোতে খেলা স্টার্ট করছে, যেগুলোর সাথে সে খাপ খাওয়াই নিতেই পারে নাই। এই 1 বছরে যে কামব্যাকটা, সেইটা তার বেনিফিশিয়াল ওয়েতে হওয়ার পরেও সে আসলে সেই জিনিসটা করতে পারে নাই। কিন্তু এর উপরে এই ফিজিক্যাল চেঞ্জটা তার গেমের মধ্যে যতটা না ইফেক্ট ফেলতেছিল, তার চেয়ে বেশি ইফেক্ট ফেলতেছিল তার বোনস, মাসলস এবং জয়েন্টস এর মাঝখানে হঠাৎ বড় হয়ে যাওয়ার ইমব্যালেন্স গুলা। বড় হওয়ার টাইমে দিস ইজ আ ভেরি কমন ডিজিজ, অসগুড স্ল্যাটার নামে, যেটার কারণে মাঝে মধ্যে হাঁটু ব্যথা করে, মাঝে মধ্যে মাসল পেইন হয়, যেই কারণে ফিজিক্যাল অনেক ধরনের ডিসকমফর্ট থাকে। আর স্কট ম্যাকটমিনের এই বয়স অ্যারাউন্ডে এই ধরনের ফিজিক্যাল ডিসকমফর্ট লেগেই ছিল, যেই কারণে সে যে জিনিসটা এক্সপ্লোর করার কথা প্রপার ওয়েতে, যে তার হাইট বেড়ে গেছে, ফিজিক্যালিটি বেটার হয়েছে, সেই জিনিসটা তার জন্য একটা বাজে ওয়ে হয়ে দাঁড়াইছিল যে হি ক্যান নট প্লে অ্যাজ গুড অ্যাজ হি ইউজ টু প্লে। ভালো খেলা তো আরো দূরের কথা। একাডেমিতে একটা লম্বা টাইম ইনজুরির কারণে সে সাইড লাইনেই ছিল। এই ধরনের ইমব্যালেন্স গুলো তাকে তার গেম থেকেও ছিটকাই নিচ্ছিল। তার ফরমার একাডেমি ডিরেক্টর তো এই জিনিসটাও বলছে যে সে একটা সিল্কি অ্যাটাকার থেকে যখন একটা রোবাস্ট মিডফিল্ডারে হচ্ছে গিয়ে রূপান্তরিত হইতেছে, দ্যাট থিং ইজ হার্মফুল অ্যাজ ওয়েল, কারণ তার ট্রানজিশনটা স্মুথ হচ্ছিল না। তখন তো অনেকে এটাও বলতেছিল যে ভাই ও অনেক ইনজুরি প্রোন, ওকে আমরা একাডেমি থেকে বাদ দিয়ে দিই, ওকে নিয়ে ফিউচার চিন্তা করা যাবে না। কিন্তু কোচেস লাইক ওয়ার্নার জয়েস, পল ম্যাকগিনেস, এরা তার উপর ভরসা রাখছে, তাকে ইউজুয়ালি রোটেট করাইছে, তার মাঝখানে গেম টাইমটা এমনভাবে ইনফিউজ করছে যাতে সে কোনো ধরনের প্রেসারে না পড়ে। স্কট ম্যাকটমিনে যখন হচ্ছে গিয়ে তার ফার্স্ট টিম ডেবিউ পাইছে, তখন সে তাদেরকে ক্রেডিটও দিছে একটা ইন্টারভিউতে যে ভাই তারা যদি না থাকতো, তারা যদি আমার উপর ভরসা না করতো, আমি হয়তো এই ক্যারিয়ারটা কন্টিনিউ করতেই পারতাম না। কিন্তু এই সবকিছুর সাথে সে যখন তার হার্ডওয়ার্ক ডেডিকেশন দিয়ে কন্টিনিউয়াসলি ভালো পারফর্ম করছে, তখন সে পাইছে তার ফার্স্ট টিম কল আপ আন্ডার হোসে মরিনিও।
2017 সালে যখন হোসে মরিনিও ম্যানচেস্টার ইউনাইটেডকে ম্যানেজ করতেছিল, তার আন্ডারে অনেকগুলা বড় বড় নাম ছিল, সাচ এস জলাতান ইব্রাহিমোভিচ, পল পোগবা, মার্কাস র‍্যাশফোর্ড, ডেভিড ডি গিয়া, সহ আরো অনেকগুলা নাম। এর মাঝখানে জেসে লিঙ্গার্ডও ছিল। তো এতগুলা প্লেয়ারের মাঝখানে হোসে মরিনিও, যেখানে সে নিজেই একটা রিজিড কোচ, যে কিনা চায় যে প্লেয়াররা তার সব কথা শুনুক, তখন সে স্কট ম্যাকটমিনেকে টিমের মধ্যে নিয়ে আসে। এমন একটা প্লেয়ার যে কিনা তার ফার্স্ট গেমটাই খেলছে আর্সেনালের এগেইনস্টে, তাও অ্যাওয়েতে। মরিনো তখন প্লেয়ারও এমনই চাচ্ছিল যে কিনা লম্বা হবে, ফিজিক্যাল থাকবে এবং খেলাটাকে কমপ্লিকেটেড করবে না, যার নিজের অনেক ধরনের ডিমান্ডস থাকবে না, যে কিনা কোচের ইনস্ট্রাকশনস নিয়ে খেলতে পারবে। স্কট ম্যাকটমিনের জন্য তখন পুরা সিজনটা না এইরকমই ছিল যে সে হচ্ছে গিয়ে তার ব্যাকলাইনকে প্রোটেক্ট করবে অ্যাজ আ সিডিএম, সে সেকেন্ড বলগুলো উইন করবে যেহেতু সে লম্বা, তারপর সে জাস্ট মরিনোর সিস্টেমটাতে স্টিক করবে। এই সব কিছু স্কট ওই সিজনে প্রপারলি মরিনোকে দেখাইছে, আর যেই জন্য এই পুরা সিজন শেষে অ্যাজ আ ডেবিউ প্লেয়ার 23টা ম্যাচ খেলে ফেলছিল। আলটিমেটলি সবকিছু হওয়ার পরে হোসে মরিনিও ওই সিজনে বলছে যে কোনো প্লেয়ার যখন একাডেমি থেকে উঠে, সে প্রথমত চিন্তা করে যে সে ফার্স্ট টিম কল আপ পাবে, তারপর সে চিন্তা করে সে লিগ গেমসগুলো কন্টিনিউ করবে, ভালো ফুটবল খেলবে, তারপর চ্যাম্পিয়ন্স লিগ খেলবে এবং ফাইনালি ন্যাশনাল টিমের জন্য খেলবে। এবং সে স্কট ম্যাকটমিনের জন্য নিজে থেকে একটা অ্যাওয়ার্ডও বানায় ফেলাইছে, ম্যানেজার্স প্লেয়ার অফ দ্য ইয়ার, যেটা কিনা সে স্কট ম্যাকটমিনেকে দিছে ওই বছর। মরিনোর আন্ডারে অ্যাওয়ার্ড উইনিং সিজন কাটাইলেও স্কট ম্যাকটমিনে ওই সিজনে অনেক বেশি কন্ট্রোলড ছিল, সে কোনোভাবে আনলিশ হয় না তার পোটেনশিয়ালের দিকে। 2018 সালে যখন মরিনোর পরিবর্তে ওলে গুনার সোলশায়ার আসে, তখন টিমের মাঝখানে না টেনশনটা একটু কমে যায় এবং ফ্রিডমটা অনেকখানি বেড়ে যায়। তখন আমরা স্কটের মাঝখানে এই জিনিসটা দেখতে পারি যে সে তার ব্যাকফোরকে প্রোটেক্ট তো করতেছিল, সেকেন্ড বলগুলো উইন তো করতেছিল, সিস্টেমে স্টিক তো থাকতেছিল, কিন্তু এর সাথে সাথে সে বল নিয়ে ড্রাইভ ফরওয়ার্ডও করতেছিল, বল নিয়ে সে গোলের দিকে অ্যাটাকেও যাচ্ছিল। ওলের আন্ডারে ম্যাকটমিনে এমন একটা প্রসপেক্ট হয়ে দাঁড়াইছে যে তাকে ইজিলি যে কোনো বড় গেমের মধ্যে ঢুকায় দেওয়া যেত, সে রিলায়েবল একটা প্লেয়ার হয়ে উঠছিল, সে যে কোনো ম্যাচের মধ্যে ফিজিক্যালিটি দিয়ে এবং তার গেম শার্পনেস দিয়ে বল ড্রাইভ ফরওয়ার্ড করতে পারতো। হি ওয়াজ আ ভেরি গুড স্কোয়াড প্লেয়ার অ্যাট দ্যাট টাইম। ওলের আন্ডারে সে 100+ ম্যাচেস খেলছে, তার 10টার বেশি গোল ছিল, 5টা অ্যাসিস্ট ছিল, কিন্তু এর থেকেও বড় কথা তার ম্যাচ পারফরমেন্স গুলো অনেক বেশি ক্রুশাল ছিল। 2022 সালে সে বেঞ্চ থেকে এসে লিডস এর এগেইনস্ট একটা ব্রেস স্কোর করে ইউনাইটেডকে ম্যাচ থেকে জিতায়। তখন আসলেই সবাই এই জিনিসটা চিন্তা করা স্টার্ট করে যে ভাই, ম্যাকটমিনি কি আসলেই এমন একটা স্কোয়াড প্লেয়ার সারা জীবন থেকে যাবে, নাকি হি ইজ সামওয়ান বেটার যাকে কিনা এখনো কোনো কোচ আনলিশ করতে পারে নাই। ওলের ফেলিয়ারের পরে যখন এরিক টেন হাগকে নিয়ে আসা হয়, এরিক টেন হাগ ওয়াজ দ্যাট কোচ যার কিনা একটা সিস্টেম ছিল, যার কিনা একটা ব্লু প্রিন্ট ছিল, সে জানতো তার সিস্টেমে কোন কোন প্লেয়ার ফিট করে এবং সেই অনুযায়ী সে প্লেয়ারও আনা স্টার্ট করছে। মিডফিল্ডে তখন সে ম্যাকটমিনিকে পেয়ার আপ করে ফ্রেডের সাথে, যারা কিনা অ্যাজ আ ডুও একটা জোক হয়ে যায় ওই টাইমে, কারণ দে ওয়ার নট দ্য প্লেয়ার্স যারা কিনা সিস্টেম ওয়াইজ অনেক ভালো ফুটবল খেলতেছিল, বাট দেন এগেইন ইউনাইটেডের সার্ভাইভ করার জন্য এবং সাস্টেইন করার জন্য এই প্লেয়াররাই এফোর্ট দিয়ে যাচ্ছিল। কিন্তু ম্যাকটমিনের ক্যারিয়ারে এর থেকে বড় বাধা তখন আসে যখন 5 টাইমস চ্যাম্পিয়ন্স লিগ উইনার ক্যাসেমিরোকে রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে যাওয়া হয়। তখন এরিক টেন হাগের আন্ডারে সে তার পজিশনটা আস্তে আস্তে লুজ করে এবং যেইখান থেকে সে একটা টাইমে উঠে আসে যে ভাই সে কোচের ভরসা জিতে, পরবর্তীতে সে একটা ভালো প্লেয়ার হিসেবে রূপান্তরিত হয়েছে, টিমের জন্য ফার্স্ট টিম প্লেয়ার হয়ে গেছে। সেখান থেকে সে আবার একটা স্কোয়াড রোটেটিং প্লেয়ার হয়ে যায়, যেখানে তাকে কোচ কখনো প্রিফার করে, কখনো প্রিফার করে না, বাট দেন এগেইন আলটিমেটলি হি ওয়াজ নট দ্য ফার্স্ট টিম প্লেয়ার যাকে কিনা প্রায়োরিটিতেও রাখা হচ্ছিল না। কিন্তু তার এইরকম খারাপ টাইমেও সে ব্রেন্টফোর্ডের সাথে ব্রেস স্কোর করে, যেখানে সে বেঞ্চ থেকে এসে ম্যাচটা 4 মিনিটের মাথায় জিতায়। সে চেলসির এগেইনস্টে ব্রেস স্কোর করে, সে চ্যাম্পিয়ন্স লিগে গোল পায়, সে অ্যানফিল্ডে লিভারপুলের এগেইনস্টে ম্যানচেস্টার ইউনাইটেডকে ক্যাপ্টেন হিসেবে লিড করে, যেই ম্যাচে সে গোলও করছে, পরে এফএ কাপের সেমিফাইনালেও সে গোল করছে এবং থ্রু আউট দ্য টাইম হি লেফট হিজ মার্কস, যেখানে সে অনেকগুলা ক্রুশাল ম্যাচের মধ্যে ভালো ইম্পর্টেন্ট রোল প্লে করছে। সে থ্রু আউট দ্য টাইম ইউনাইটেডকে অনেক কিছু দিয়ে গেছে, সে ইউনাইটেডের সাথে ট্রফি পর্যন্ত জিতছে। বাট দেন এগেন আফটার 16 ইয়ার্স ম্যানচেস্টার ইউনাইটেড চিন্তা করছে যে যেহেতু আমাদের এখন প্লেয়ার চেঞ্জ করতে হচ্ছে, কোচ চেঞ্জ করতে হচ্ছে, ওয়াই নট বি ক্যাশ ইন এবং আমরা একটা একাডেমি প্রসপেক্টকে সেল করে দিই। এবং পরবর্তীতে 2024-এর সামারে আমরা দেখতে পারি স্কট ম্যাকটমিনে হেডস টুয়ার্ডস নাপোলি। 25 মিলিয়ন প্লাস অ্যাডন্স যোগ করে 30 মিলিয়নে যখন এই ডিলটা হয়, তখন বড় কোনো ধরনের সারা শব্দ হয় নাই, বড় কোনো ধরনের এদিক সেদিকও হয় নাই যে ভাই স্কট ম্যাকটমিনে একটা স্কটিশ প্লেয়ার নাপোলিতে আসছে, জিনিসটা কি জমবে কি জমবে না। কোনো মিডিয়া কাভারেজও তেমন বড় সড়ো ছিল না, কারণ থাকারও কথা না। স্কট ম্যাকটমিনে তার ক্যারিয়ারের প্রথম হাফে ম্যানচেস্টার ইউনাইটেডে এমন বড় কিছু করে নাই। হি হ্যাড আ ভেরি ব্যাড ডাউনফল, যেখানে কোচরা তাকে প্রিফার করতো না, সে তার ক্যারিয়ারটাকে শুধুমাত্র
রিডেম্পশনের দিকেই নিয়ে যাওয়ার জন্য নাপোলিতে যায় নাই, সে রেনেসান্সও চাইছে। 2024-এ যখন নাপোলিতে তাকে নিয়ে যাওয়া হয়, কেউ হয়তো চিন্তাও করে নাই যে ভাই ম্যারাডোনার পরে তো রিসেন্টলি আমরা কাভারাৎসেলিয়াকে নাপোলির একটা কাল্ট হিরো বানাইছিলাম, কিন্তু নাপোলি কাভারার পরে তার আরেকটা কাল্ট হিরো এত তাড়াতাড়ি পেয়ে যাবে স্কট ম্যাকটমিনের মাঝখানে। সে তার প্রথম গেমে, তার ডেবিউ গেমে কোমোর এগেইনস্টে 23 সেকেন্ডের মাথায় গোল করছে এবং গোল করে অ্যানাউন্সমেন্ট দিছে দ্যাট হি ইজ দেয়ার। এখন তার এই গোলটা শুধুমাত্র যে কোনো একটা ট্যাপ ইন না, কোনো একটা সেট পিসে হেডার না, দ্যাট ওয়াজ আ প্রপার গোল। এখানে তার বক্সের লেট অ্যারাইভালের কারণে সে বলটা পাইছে, হি হ্যাড আ 1v1 ডুয়েল, তারপরে সে শটটা নিছে এবং দ্যাট ওয়াজ আ প্রপার গোল। যেই কারণে মানুষজন আরো বেশি এক্সাইটেড হয়ে গেছে যে ভাই ম্যাকটমিনে আসলেই তো ভালো ফুটবল খেলতেছে। ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ নাপোলি, স্কট ম্যাকটমিনে এমন প্লেয়ার ছিল না যে কিনা একটা ডিস্ট্রয়ারের রোল প্লে করতেছে। হি ওয়াজ দ্যাট প্লেয়ার যে কিনা অপোনেন্ট ডিস্ট্রয় করতে আসছিল, যে কিনা মেইন ম্যান হিসেবে আসছে নাপোলি টিমের মাঝখানে। অ্যান্তোনিও কন্তে যে কিনা এর আগে ইউভেন্টাসের সাথে স্কুদেতো জিতছে, ইন্টারের সাথে স্কুদেতো জিতছে, সে নাপোলিকে নিয়ে স্কুদেতো জিতাতে মেইন ম্যান স্কট ম্যাকটমিনেকে বানায় ফেলছে, যেটা কিনা নাপোলি ফ্যানরাও হয়তো চিন্তা করে নাই যে আমরা এরকম একটা দিন দেখবো। সে একটা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার যে কিনা তার ব্যাকলাইনকে সাপোর্ট দিত, যে কিনা সেকেন্ড বল উইন করতো, হেরিয়ালস ডুয়েলস গুলা জিততো, তাকে একটা মেইন ম্যান হিসেবে একটা সেকেন্ড স্ট্রাইকারের রোলে নিয়ে গেছে, যে কিনা এটাকে শুধুমাত্র তার স্ট্রাইকারকে হেল্পই করতো না, সে নিজে থ্রাইভ করতো বক্সের মাঝখানে। আর সে তার ওই ফিজিক্যাল অ্যাবিলিটি, যেটার জন্য সে একটা সিডিএম খেলতো, সেই ফিজিক্যাল অ্যাবিলিটিটা কাজে লাগাইছে নাপোলির জন্য এটাকেও, যেখানে সে তার ম্যাক্সিমাম ডুয়েলস জিততো, ম্যাক্সিমাম হেডার্স জিততো, যেটার জন্য সে আরো বেশি কনফিডেন্স পাইছে নাপোলিতে এই অ্যাটাকে খেলতে গিয়ে। অ্যান্তোনিও কন্তে এমন একটা কোচ যে কিনা সবসময় 3-5-2, 3-4-2-1 এরকম ফরমেশনে খেলে আসছে, সে ম্যাকটমিনের জন্য 4-3-3 ফরমেশনেও শিফট করছে, 4 ম্যান ব্যাকেও শিফট করছে, যেখানে সেই টিমটা পরবর্তীতে 4-2-2-2 ফরমেশনে শিফট করছে, যেখানে সে স্ট্রাইকারের পাশে একটা সেকেন্ড স্ট্রাইকার রোলে চলে যেত। সে প্রেস করতো, সে থার্ড ম্যান রানস বের করতো, সে লেট অ্যারাইভালে বক্সের মধ্যে গোল দিত এবং তার খেলা ক্লাচ হয়ে উঠছে থ্রু আউট দ্য টাইম। 24-25 সিজনে সে মিলানের এগেইনস্টে শুধুমাত্র একটা গোল দেয় নাই, একটা মাস্টার ক্লাস ড্রপ করছে। এত প্রেস্টিজিয়াস একটা টিমের এগেইনস্টে মনে হয়েছে সেই যেন একটা ভেটারান ইতালিয়ান লিগে সে বছরের পর বছর ধরে খেলতেছে। শুধুমাত্র সেই জিনিসটাই না, 24-25 সিজনে থ্রু আউট দ্য টাইম সে রোমার এগেইনস্টে গোল করছে, লাজিওর এগেইনস্টে গোল করছে, টোরিনোর এগেইনস্টে গোল করছে। আর ফিওরেন্তিনার সাথে তো 2-2 যেখানে স্কোর লাইন ছিল, সেখানে 90 মিনিটে গিয়ে গোল স্কোর করে নাপোলিকে 3-2 এর ভিক্টরি এনে দিছে, যেটা কিনা তার জন্য না, শুধুমাত্র নেপলসের মানুষজনের জন্য আনরিয়াল ছিল যে এরকম একটা কাল্ট হিরো তারা আবারও পাইতে যাইতেছে। ইউভেন্টাসের সাথে 24-25 সিজনে একটা ক্রুশাল গেমের মধ্যে সে পেনাল্টি উইন করে, টোরিনোর এগেইনস্টে সে ব্রেস স্কোর করে, যেটা কিনা অনেক ইম্পর্টেন্ট একটা গেম ছিল স্কুদেত্তোকে সামনে রেখে। থ্রু আউট দ্য সিজন 34 লিগ গেমে সে 18 গোল প্লাস অ্যাসিস্ট করছে। আমরা শুরু থেকে যেই কথাটা বলতেছিলাম না, যে ইউনাইটেডে সে কন্ট্রোল ছিল, সে ভালো ফুটবল খেলতেছিল, বাট সে আনলিশড হয় নাই। এই জায়গায় তার অ্যাটাকিং এবিলিটি, যেটা কিনা সে ছোটবেলায় হারায় ফেলাইছিল, সেইটা আবারও আনলিশড হয়ে গেছে। সিজনের শেষ গেম কাগলিয়ারির সাথে, যেই গেমটা নাপোলির জন্য মাস্ট উইন ছিল যদি তারা লিগটা জিততে যেত, সেই গেমে একটা ওভারহেড গোল স্কোর করে, যেটা কিনা একটা হিস্টোরিক্যাল মোমেন্ট এই শহরটার জন্য, এই ক্লাবটার জন্য এবং এই প্লেয়ারটার জন্য। সে যেভাবে গোলটা সেলিব্রেট করে, এটা দেখে মনে হয়েছে যে ওর অরা পুরো শহরটাকে ডিফাইন করতেছে। হি বিকেম দ্য হিরো অফ দ্য সিটি, হি বিকেম দ্য হিরো অফ দ্য ক্লাব। সিজন শেষে সে শুধুমাত্র এমভিপি হয় নাই তার মোমেন্টস গোলার জন্য, তার স্ট্যাটসের জন্য। হি ওন দ্য মোস্ট ডুয়েলস থ্রু আউট দ্য সিজন। সে সবচেয়ে বেশি ওপেনিং গোল স্কোর করছে, সে সবচেয়ে বেশি ডিস্টেন্স কভার করা প্লেয়ারদের মধ্যে একজন সিরিয়াতে, যেটা কিনা আনরিয়াল। একটা প্লেয়ার আর কত দিবে একটা মিডফিল্ড পজিশন থেকে উঠে গিয়ে সে একটা স্ট্রাইকার রোল তো শুধুমাত্র পালন করেই নাই, সে ক্লাচ মোমেন্টস প্লাস ইম্পর্টেন্ট গোলস সবকিছু এই সিজনে নাপোলিকে ভরে ভরে দিছে। ইভেন ইফ ইউ ডোন্ট টক অ্যাবাউট নাপোলির সাইড, আমরা যদি স্কটল্যান্ডের ব্যাপারেও তার কথাবার্তা বলতে চাই, ভাই সে স্কটল্যান্ডের হয়ে ডেনমার্কের এগেনস্টে যে ওভারহেড গোলটা স্কোর করছে, দ্যাট ইজ আউটরেজিয়াস। এবং ওই গোলের সুবাদে স্কটল্যান্ড এখন 28 বছর পরে ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে। শুধুমাত্র এইটাই না, সে থ্রু আউট দ্য টাইম সাইপ্রাসের এগেইনস্টে ব্রেস স্কোর করছে, সে স্পেনের এগেইনস্টে ব্রেস স্কোর করছে এবং সে পর্তুগালের এগেইনস্টে গোল স্কোর করছে। তো ওভারঅল তার যে জার্নিটা ছিল, দ্যাট হ্যাজ বিন ম্যাসিভ ফর হিজ ক্লাব অ্যান্ড কান্ট্রি। ভাই ওভারঅল যদি আমরা চিন্তা করতে যাই, স্কট ম্যাকটমিনে
কামব্যাকটা যেই প্রসিজিওরে নিয়ে গেছে, যত লম্বা সময় ধরে, ফার্স্টে তার ফিজিক্যাল ডিসএবিলিটি ছিল, তার সেটা কাভার হয়েছে নিজে নিজে, এবং দ্যাট বিকাম আ প্রবলেম। তারপর সে যখন ডেবিউ পাইছে তার হার্ডওয়ার্ক এবং প্যাশন দিয়ে, তারপরে কোচরা তাকে প্রিফার করতেছিল না, আউট অফ পজিশন খেলা ছিল, সে আনলিশ হচ্ছিল না। প্রায় 6-7 বছর পরে এবং 16 বছর একাডেমিতে কাটানোর পরে যখন সে অন্য একটা শহরে, অন্য একটা ক্লাবে, অন্য একটা কালচারে গেছে, সেই জায়গায় একটা কোচ চিনতে পারছে যে ভাই এই প্লেয়ারটাকে আমি এইভাবে খেলাইলে হি উইল প্লে বেটার। আর তারপরই আমরা জিনিসটা দেখতে পারছি যে ও তার হার্ডওয়ার্ক, ডেডিকেশন এবং তার কন্ট্রিবিউশন দিয়ে হি বিকেম আ কাল্ট হিরো, যেটা কিনা সাপোজ আমরা 2020 সালের দিকে কখনোই চিন্তা করতাম না, 22 সালের দিকে কখনোই চিন্তা করতাম না যে স্কট ম্যাকটমিনে 25 সালে গিয়ে, 26 সালে গিয়ে হি উইল বিকাম আ হিরো টু। দ্যাটস ইম্পসিবল, কিন্তু দ্যাটস হোয়াট উই কল কামব্যাক। সো আনটিল দ্য নেক্সট টাইম গাইস, কামব্যাকটা এই বছর দিয়ে দাও না। টাটা।